ছোট কাকিমাকে বাড়িতে কেউ দেখতে পায় না, শুধু আমিই ভালোবাসি কাকিমাকে। আমার খুব ইচ্ছে করে আমার এই মিষ্টি কাকিমাটাকে মাথায় করে রেখে দিই। যেদিন বিয়ে হয়ে প্রথম পা রাখেন আমাদের বাড়িতে, আমার সেদিন কি আনন্দ হয়েছিল কাউকে বোঝাতে পারি না। মনে হচ্ছিল এবার থেকে আমাদের বাড়ির একজন হয়ে আমাদের সাথেই থাকবে। সংসারে থোর বড়ি খাড়ার মধ্যে আমার কাকিমা ঠিক মানায় না। উনি যখন গানের রেওয়াজ করেন তখন এক স্বর্গীয় অনুভূতি হয় আমার মনে। কিংবা যখন খুব সুন্দর করে সেজেগুজে কাকার সঙ্গে ঘুরতে বেরোন, তখন হাঁ করে তাকিয়ে থাকি কাকিমার দিকে। কি সুন্দর করে সাজতে পারেন আমার সুন্দর কাকিমাটা। যদিও ঠাকুমা ওনার সব কাজে বিরক্ত হন, তবুও বুঝতে পারি ঠাকুমা আর জেঠি তো কোনোদিনই পছন্দ করে না। আর মা মুখে কিছু না বললে কাকিমার সঙ্গে বেশি মেশেন না ঠাকুমার আর জেঠিমার ভয়ে। আসলে আমাদের ঘরোয়া মধ্যবিত্ত পরিবারের বাড়ির দুই স্বল্প শিক্ষিত বউ বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছেন সংসারে। সেখানে আমার বেশি শিক্ষিতা ছোট কাকি সব কিছু যুক্তিতর্ক দিয়ে গ্রহণ করেন। আবার ছোট কাকা নিজে পছন্দ করে বিয়ে করছেন, তাই প্রথম থেকে ঠাকুমা দেখতে পারেন না ওনাকে। আমার মাঝে মাঝে মনে হয় আমার ছোট কাকিমা হলো এক দমকা মুক্ত হাওয়া, যে এক ঝটকায় সব ধুলো ময়লা আবর্জনা উড়িয়ে নিয়ে যেতে পারে। কাকিমা অবশ্য আমাদের বাড়িতে এসে চুপচাপ এই কাজটাই করে চলেছেন। আমাদের গোড়ার পুরনো মানসিকতার মানুষগুলোর অন্তরের কুসংস্কারগুলো দূর করার সংকল্প নিয়েই যেন আমাদের পরিবারে ঢুকেছেন। অবশ্য এই ঢোকা সহজ ছিল না, তার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে আমার ছোট কাকা আর কাকি দুজনকে। যাক সে কথা, ওনাদের সংগ্রামের কাহিনী বলতে গেলে আর একটা গল্প লিখা হয়ে যাবে। আপাতত আমারটাই বলি। তো যেটা বলেছিলাম, যদিও কাকিমা আমার থেকে মোটেও কয়েক বছর বড়, তবুও আমাদের রক্ষণশীল পরিবারে আমার কাকিমার সঙ্গে বন্ধুত্ব মতো মেশাটা সকলে সহজ চোখে মেনে নেন না। মা ঠাকুমা আমাকে ওনার থেকে একটু দূরেই রাখেন। ওনারা মনে করেন কাকিমার সঙ্গে মিশে আমিও উচ্ছন্ন যাব, তাই ইচ্ছে থাকলেও একটু দূরত্ব রেখেই চলতে হয় ওনার সঙ্গে। ও হ্যাঁ, আমি মিতুল, কলেজে পড়ি, এমকম লাস্ট ইয়ার। আমার একটা জবও জুটে গেছে অবশ্য, কিন্তু সাহস করে বাড়িতে বলতে পারছি না যে পরীক্ষার পর টিসিএসে জয়েন করব। আসলে আমি আর আমার বয়ফ্রেন্ড প্রদীপ্ত দুজনে মিলে যে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছি, সেখানে প্রদীপ্ত একার ইনকামে এই কলকাতার বাজারে স্বাচ্ছন্দ্যে সংসার চলবে না। তাই দুজন মিলে শখ বেঁধেই এগোছি। কিন্তু কি করে যে বাড়িতে বলবো প্রদীপ্তর কথা। এদিকে আমার বাবা মাও ছক কষে রেখেছে যে পরীক্ষার পর আমাকে পাত্রস্থ করে ওনারা নিশ্চিত হবেন। সেই মতো বাড়িতে পাত্র দেখা শুরু হয়ে গেছে। আসলে কবেই আমার বিয়ে দিয়ে দিতেন ওনারা। নেহাত আমি আরও পড়তে চেয়েছিলাম, তাই বিকমের পর এমকম করার সুযোগটা পেয়েছি। তাও এই ছোটো কাকিমার দৌলতে। কারণ বিকমের পর যখন সম্বন্ধ দেখা হচ্ছিল, তখন ছোটো কাকিমাকে বলেছিলাম যে আরও পড়তে চাই। আমার শিক্ষিত কাকিমা সেদিন আমার রাগী বাবার মুখের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় আমার ইচ্ছের কথা জানিয়েছিল। তাই আজও প্রথমেই কাকিমার কথা মনে পড়ল। আজ সন্ধেবেলা বাবার পছন্দের সুপাত্র বাড়ি থেকে আমাকে দেখতে আসবেন। বাড়িতে সকলে খুব ব্যস্ত, মাও খুব খুশি। আজ সকলে আমাকে সব কিছু জানালেন। আমার সুযোগ হচ্ছে না কাকিমার সঙ্গে কথা বলার। ওদিকে প্রদীপ তো আমার উপর রাগারাগি করছে। মুখ শুকনো করে নিজের ঘরে বসে আছি। এমন সময় মেঘ নাচাতে জলের মতো কাকিমা নিজেই আমার ঘরে এলেন। এসে বললেন, কি হয়েছে রে তোর? তোকে এত শুকনো দেখাচ্ছে কেন? আজ না তোকে দেখতে আসবে? সেই জন্যই তো আমি ছোট কাকিমাকে এত ভালোবাসি। মুখ দেখে উনি সব বুঝে যান। আমি কাকিমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললাম। তারপর ওনাকে সব বললাম। কাকিমা সব শুনে শান্তভাবে বললেন, প্রেম করার সাহস রাখিস আর বাড়িতে বলার সাহস রাখতে পারিস না বুকে? তারপর বললেন, ঠিক আছে আমি দেখছি। আবারও কাকিমা বাবার কাছে গেলেন শুধুমাত্র আমার জন্য। গিয়ে বলেন, আগে পরীক্ষাটা হয়ে যেতে দিন দাদা, তারপর না হয় এসব দেখা শোনা যাবে। এত কঠিন একটা পরীক্ষা, এইসবের জন্য না আবার মৃত্যুর রেজাল্টটা খারাপ হয়ে যায়। বাবা বলেন, সবাই তো বুঝলাম ছোট বৌমা, কিন্তু ওনারা যে যেচে আসতে চেয়েছেন না বলি কি করে? তাছাড়া দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। বিয়ে তো হবে পরীক্ষার পরে। কিন্তু দাদা, মিতুলের কিছু বলার থাকতে পারে। ও তো বড় হয়েছে। কাকিমার কথার মাঝে মা ঢুকে কর্কশ স্বরে বলেন, ওর আবার কি বলার থাকবে রে ছোট? ওর জন্য আমরা যেটা ভালো মনে করবো তাই হবে। আমরা ওর বাবা মা, আমরা বুঝবো না তো ওর কিসে ভালো হয়? এ ব্যাপারে তোর মাথা খারাপ না করলেও চলবে। তখন তো আমার মতো মাথা নিচু করে চলে এলেন ছোট কাকিমা। কিন্তু আমি জানি অত সহজে হার মানার মানুষ নন তিনি। একবার কোনো কিছুর খেই ধরলে তার জট না খুলে শান্ত হন না তিনি। আর সেই জন্য বোধহয় কাকিমা আমার এই বাড়িতে পেয়েছি। আড়াল থেকে সব কিছু শুনেছিলাম। কাকিমা চোখে চোখ পড়তে উনি ইশারায় পড়তে বসতে বললেন। তাই আমি চুপচাপ আমি নিজের ঘরে চলে এলাম।
জানতাম আমার সর্বনাশ করে তবেই ওর শান্তি হবে। বলি, আমি কি দোষ করেছি রে হতভাগী, যে আমার মেয়েটার কপালটা পোড়ার জন্য উঠে পড়ে লেগেছিস? বাড়ি বয়ে আসা এত ভালো সম্বন্ধ তোকে এভাবে ভাঙতে হলো? ধর্মে সইবে না, এ আমি বলে রাখলাম। তোরও তো মেয়ে আছে এখন, নয় ছোট, কিন্তু ওকে তো বিয়ে দিতে হবে একদিন। তখন এরকম কিছু হলে বুঝবি মা বাবার মনে কতটা কষ্ট হয়। এভাবে কোনো শত্রুর মেয়েকেও বিয়ে ভাঙতে দেয় না। তারপর বাবার উদ্দেশ্যে বলতে লাগলেন, আরও মাথায় চাপাও তোমাদের শিক্ষিত ছোট বৌমাকে, দিল তো তোমাদের অনিষ্ট করে। সকাল থেকে এসব বিলাপ করে চলছেন। আমার মা আর ঠাকুমা জেঠিমা সকলেই ওনার তালে তালে তাল দিচ্ছেন। কাকিমা অবশ্য নির্বিকার, রোজকারের মতো আজও সেজেগুজে ওনার গানের স্কুলে ক্লাস নিতে চলে গেলেন। আর আমি অসহায়ের মতো নিজের ঘর থেকে মায়ের বিলাপ আর কাকিমাকে দেখা অভিশাপগুলো শুনছি। একবার মনে হলো ছুটে বাইরে বেরিয়ে এসে দিই যে কাকিমার কোনো দোষ নাই, আমি এ বিয়ে করব না। কিন্তু কাকিমা আমাকে ওনার মাথার দিব্যি দিয়েছেন এখন এসব ব্যাপারে আমাকে না ঢুকতে, শুধু মন দিয়ে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিতে। কাকিমার জন্য ভীষণ খারাপ লাগছে আমার, তাই আমি মন দিয়ে পড়তেই পারছি না। এদিকে ঠাকুমা জেঠিমা সকলে মায়ের পক্ষ নিয়ে কাকিমাকে প্রায় একঘরে করে রেখেছেন। রাতে ফিরে ছোট কাকাও কাকিমাকে বকাবকি করলেন এসব ব্যাপারে ওনার নাক না গলানোর জন্য। আমি সবই দেখেছি, বুঝছি, কিন্তু আমার হাত পা বাঁধা। কাকিমা আমাকে শর্ত করেছেন এখন চুপচাপ পরীক্ষা দিতে, তারপর পরীক্ষা শেষ হলে বাবাকে নিজের মুখে সব কিছু জানাতে। বাবারা যদি রাজি না হয় উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিবেন। উনি আমাদের কথা দিয়েছেন, আমাদের মানে আমাকে আর প্রদীপ্তকে। মাঝে একদিন প্রদীপ্তর সঙ্গে দেখা করে এসেছে ছোট কাকিমা। ওনার খুব পছন্দ হয়েছে দীপকে, প্রদীপ্তর ডাকনাম। আসলে দীপ সত্যিই খুব ভালো ছেলে, অনেক বছর ধরে আমাদের সম্পর্ক, তাই ওর ভালো মন্দ খুঁটিনাটি সবই আমি জানি। আর কাকিমার জহুরি চোখ ঠিক চিনেছে আমার প্রদীপকে, ঠিক যেভাবে আমার উদার ছোট কাকাকে চিনেছিল। তাই কাকিমার উপর আমার অগাধ বিশ্বাস। সন্ধেবেলা পাত্রসহ পাত্রপক্ষের বাড়ির লোকজন এসেছিল। ওনারা নাকি বারবার দেখা পছন্দ করে না, তাই সদল বলে এসেছেন। কাকিমার কথাতে আমি ঘরোয়া একটা পোশাক, কুর্তি, লেগিংস ওনাদের সামনে গেলাম। আসলে পরীক্ষার আগে একদম আমার ঝামেলা করতে ইচ্ছে করছিল না। যদিও মা জেঠিমা ঠাকুমা সকলে চেয়েছিলেন আমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে ওনাদের সামনে নিয়ে যেতে, কিন্তু কাকিমার জন্য তা সম্ভব হলো না। তাই মা খুব রুষ্ট হলেন কাকিমার ওপর। তারপর আলাদা করে পাত্রের সঙ্গে কথা বলার সময় কাকিমার বুদ্ধিতে পাত্রের ফোন নাম্বার নিয়েছিলাম, আর কাকিমা সেই নাম্বারে ফোন করে আমার বিয়েটা বানচাল করেছেন। পরদিন মানে আজ ওনারা ফোন করে বিয়ে না হওয়ার খবরটা জানাতে মা রেগে ফেটে পড়েছেন কাকিমার উপর। যদিও ওনারা কাকিমার কথা বলেছেন কিনা আমার জানা নেই। মা নিশ্চিত যে এই বিয়ে ছোটই ভাঙিছে, ও প্রথম থেকে চাইছিল না এই বিয়েটা না হোক। তাছাড়া মায়ের আরও ধারণা হয়েছে যে এত সাধারণভাবে পাত্রপক্ষের সামনে গেলে বিয়ে ভাঙতে বাধ্য। বাবাকেও অবাক হয়েছেন যে ওনাদের কথাবার্তা পরিষ্কার ছিল যে ওনারা সকলেই আমাকে খুব পছন্দ হয়েছিল। তারপর কী এমন হলো অকারণে এখানে ওনারা আর সম্বন্ধ করতে চাইছেন না? এদিকে আমার কোনো দিকে তাকানোর সময় নেই। কাকিমাকে কথা দিয়েছি ফার্স্ট ক্লাস পেতেই হবে। এই ঘটনার পর থেকে কেউ ভালো করে কাকিমার সঙ্গে কথা বলে না। এমনকি আমার ভাই, আমার জ্যাঠতুতো ২ দাদাও না। কাকা সারাদিন থাকে না। হাওড়ায় কাকার অফিস। সকালে যান, রাত্রিতে বাড়ি ফেরেন। তবুও কাকিমা বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলেনি কাকাকে। বাড়ির ছেলেকে বাড়ি থেকে কখনোই দূরে রাখতে চান না। সংসারের দায়িত্ব কর্তব্যগুলো পালন দিয়ে সারাদিন আমার কাকাতো বোন তিতলির পেছনে ছুটতে হয় ওনাকে। ওকে স্কুলে নিয়ে দিয়ে আসা করতে, নিজে যত্ন করে পড়ানো। তাই তো তিতলি প্রতি বছর ক্লাসে ফার্স্ট হয়। তারপর নিজের গানের জগৎ তো আছে। সেদিনের পর থেকে বাবাও আর হাঁক পারেন না ছোট বৌমা বলে। আর জেঠু অবশ্য বরাবর চুপচাপ। উনি এমনিতে সংসারে কোনো ঝুটঝামেলা থাকতে পছন্দ করে না। তাই প্রিয়জন ছাড়া কারোর সঙ্গেই কথা বলেন না। যাই হোক, আমি কানাঘুষো শুনতে পেয়েছি এবারে কাকিমা না জানিয়ে বাবারা অন্য জায়গাতে আমার সম্বন্ধ দেখেছেন। আমার পরীক্ষা খুব ভালোভাবেই হলো। কিছুদিন ধরে নিজেদের পড়াশোনা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে কোনো দিকে তাকানোর ফুলশরৎ পাইনি। তবুও তারই মাঝে কাকিমা এসে ঠিক খবর দিয়ে গেছেন আমার পরীক্ষা ভালো হয়েছে কিনা। এদিকে পরীক্ষা শেষ হতে আমাকে জবটাতে জয়েন করতে হলো। তবুও প্রদীপ্তর পরিচিত ছিল বলেই এতদিন আমার জায়গাটা রাখা ছিল। বাড়িতে এসে আমার চাকরির কথাটা বলে সবাই হুলস্থুল বাঁধিয়ে দিল। ২ তুতো দাদা এখনও বেকার, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করে। ওরা সবাই আগে রে রে করে তেড়িয়ে এলো। ছোটদা প্রায় আমার সমবয়সী। ও ইঞ্জিনিয়ারিং পড়েও মনের মতো প্লেসমেন্ট পায়নি, তাই চেষ্টা করে চলছে। অবজ্ঞার ভরেও বলল, এত পড়ে আমরাই ছেলে হয়ে একটা ভালো কাজ জোগাড় করতে পারছি না, আর উনি এলেন বলতে যে পরীক্ষা দিয়েই নাকি ওনার জন্য কে চাকরি নিয়ে বসে আছে। যত সব ফাজলামি!
কোথায় আমি ভেবেছিলাম আমার চাকরির খবরে সবাই খুশি হবে, তা নয়, সবাই যেন আমার পিছনে রে রে করে তেড়ে এলো। মা বললেন, আমাদের বাড়ির মেয়েরা ওসব আজে বাজে জব টপ করতে যায় না। জেদ করে পড়াশোনা করছো, এবার একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিব। অনেক জেদ করেছো তুমি আর তোমার সোহাগের ছোট কাকিমা মিলে, আর লোকও হাসিয়েছো, যথেষ্ট ধিঙ্গি হয়েছে। এবার বিয়ের পিড়িতে বসে আমাদের উদ্ধার করো। মায়ের কথাগুলো শুনে চোখ ফেটে জল আসতে চাইলো। কোথায় মায়েরা সবচেয়ে বেশি খুশি হয় আমার পাশে থাকা উচিত, তা নয়, এই হলো উল্টো। আর মায়ের সঙ্গে তাল মিলিয়ে জেঠিমা বলল, সবাইও ছোটোর তালিম। ওই তো মিতুর ঘরে ঢুকে ঢুকে এসব কুবুদ্ধি দিয়ে আসে কি না, বাইরে আজে বাজে যা খুশি কাজ করে, নিজের পায়ের দাঁড়ানো বুদ্ধি। আমরা যেমন লোকের পায়ে দাঁড়িয়ে আছি, যত সব ন্যাকামির কথা। আমার সব দিকে চোখ ঘুরে, আমার নজর এড়ানো অত সহজ নয় বুঝলি। কাকিমা বাড়িতে ছিলেন না, তাই সবাই ওনার নামে যা খুশি বলতে লাগলেন। আমার মাথাটা গরম হয়ে গেছিল। দিলাম সবাইকে ঝেড়ে কাপড় পরিয়ে। জেঠিমার দিকে তাকিয়ে বললাম, খুব হিংসে হচ্ছে না? আমি মেয়ে হয়ে একটা চাকরি জুটিয়ে ফেললাম, আর আপনার আমাদের ছোট থেকে বাড়ির গুরুজনদের আপনি আজ্ঞা বলেই সম্বোধন করা শেখানো হয়েছিল। ছেলেরা এখনো বেকার, তাই মেনে নিতে খুব কষ্ট হচ্ছে না? হঠাৎ মা আমার গালে একটা চড় কষে দিয়ে বলেন, এখনই ক্ষমা চা জেঠির কাছে। আমারও আজ জেদ চেপে গেছে, আজ একটা হেস্তনেস্ত হয়ে যাক। আমি গর্জে উঠে বললাম, আমি কোনো অন্যায় করিনি, তাই কারো কাছে ক্ষমা চাইব না। জেঠিমা বললেন, ছেড়ে দে মেজো, ও যেখান থেকে শিক্ষা পাচ্ছে সেখানে ক্ষমার কোনো জায়গা নেই। আগেই সাবধান করেছিলাম, এখন সামলা তোর বিদ্যেধারী সোয়াগী মেয়েকে। বলেই দুই দাদাকে নিয়ে দুমদাম করে নিজের ঘরে চলে গেলেন। ঠাকুমা বাড়িতে ছিলেন না, কোথায় যেন নাম গান শুনতে গেছেন। মা কঠিন স্বরে বিধান দিলেন, এ বাড়িতে থাকতে হলে কোনো চাকরি টাকরি করা চলবে না। আমি দৃঢ়তার সঙ্গে বললাম, বেশ, আমি তাহলে এ বাড়ি ছেড়ে চলে যাব, বাইরে নিজের ব্যবস্থা করে নিতে পারবো। বলে নিজের ঘরে চলে এলাম। জানি না কি করে এভাবে বলতে পারলাম। কোনো দিন মা জেঠির মুখের উপর কোনো তর্ক করিনি, কিন্তু আজ যে কোথা থেকে কি হয়ে গেল, আমি বাধ্য হলাম ওদের সঙ্গে তর্ক করতে। কে জানে সত্যি সবই হয়তো কাকিমার শিক্ষা, নয়তো নিজের পায়ের তলার মাটি শক্ত হওয়ার জোর কাকিমা সবসময় বলেন অন্যায়ের প্রতিবাদ করতে। চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করলে সবাই পেয়ে বসে। নিজের জীবন গঠনের জন্য নিজেকে আওয়াজ তুলতে হয়। জানি সন্ধেবেলা বাবা জেঠুরে ফিরলে আরেক চোট অশান্তি হবে, তাই মনে মনে সেই অশান্তির মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছি। আমার শুধু খারাপ লাগছে, বেচারি কাকিমাটা এসবের মধ্যে জড়িয়ে দিচ্ছে সবাই। প্রদীপ্তকে মেসেজ করে কিছুটা জানলাম এখন বাড়িতে সবাই আছে, আর সবাই আমার উপর নজর রাখছে যে না আমি খুনের আসামি। তবুও এখনও তো প্রদীপ্তর কথা জানেই না ওরা। জানলে কী হবে আমি ভাবতেই পারছি না, কিন্তু আজ আমাকে জানাতেই হবে। সন্ধ্যাবেলা যথারীতি আমার ডাক পড়ল বৈঠকখানার ঘরে। বাড়ির সবাই বসে আছেন, এমনকি আমার ছোট ভাইটাও বড়দের মাঝখানে যেন আমার বিচার করবার জন্যই বসে আছেন। আমি ঘরে ঢুকে চোখ ঘুরিয়ে সবাইকে দেখলাম। ছোট কাকা এখনও অফিস থেকে ফেরেনি, আর কাকিমা তিতলিকে নাচের ক্লাস থেকে নিয়ে একটু আগে ফিরেছেন। তাছাড়া ওনাকে কেউ ডাকেইনি মনে হয়। তবুও কাকিমার বলা কথাগুলো মনে মনে স্মরণ করে দৃঢ়তার সঙ্গে আমি গিয়ে দাঁড়ালাম ওই ঘরে। কাকিমা সবসময় বলেন, ভালোবাসলে তার প্রকাশ করতে হয় নিজের মুখে, নয়তো ভালোবাসার মানুষটিকে অপমান করা হয়। হ্যাঁ, আমি তো ভালোবেসেছি, কোনো অন্যায় করিনি। ওদিকে প্রদীপ্ত যে আমার অপেক্ষাতে বসে আছে আমাদের ভালোবাসাকে সম্মান জানানোর জন্য, আজ যে আমাকে সাহস করে বাড়িতে জানাতেই হবে আমার ভালোবাসার মানুষটির কথা। হ্যাঁ, সেদিন সবার সামনে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে আমি আমার চাকরির কথা আর প্রদীপ্তর কথা বলেছিলাম। প্রদীপ্ত কায়স্থ শুনে এক কথাতে বাড়ির সবাই নাকচ করে দিয়েছিল। বাবা কঠিন স্বরে আমাকে বলেছিলেন আমার নিজের রাস্তা দেখে নিতে। ওনার প্রাণ থাকতে কখনোই আমার সঙ্গে প্রদীপ্তর বিয়ে দিবেন না। আমি আর দেরি করিনি। সেই রাতে বেরিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে। মা অনেক কেঁদেছিলেন। মা সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলাম, তোমরা খাঁটি হিরেকে ছেড়ে আমার জন্য কাজ খুঁজে বেড়াচ্ছিলে মা। প্রদীপ্ত খুব ভালো ছেলে, একবার কথা বলে দেখো। ঠাকুমা জেঠিমা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, সেদিন মায়ের কাছে আমাকে ঘেঁষতে দেয়নি। মনের মধ্যে একরাশ কষ্ট আর ঘর ছাড়া বুকে ব্যথা নিয়ে আমি বাড়ি ছাড়লাম। সে রাতে এক বান্ধবীর কাছে গিয়ে ওর হোস্টেলে গিয়ে উঠলাম। কাকিমাকে আর ইচ্ছে করে জড়াইনি, ওনার সঙ্গে দেখা না করে বেরিয়ে এসেছিলাম ও বাড়ি থেকে। কে জানে কাকিমার সামনে গেলে উনি হয়তো আবার আবেগের বশে আমাকে আটকাতে চাইতেন, বাড়ির লোকদের সঙ্গে আবার অযথা তর্কে জড়িয়ে পড়তেন। বেচারি তো থাকতে হবে এ বাড়িতে, এমনিতে অপবাদ নিয়ে আছেন। অনেক রাতে ছোট কাকার ফোন থেকে কথা বলেছিলেন কাকিমা, কোথায় আছে জানতে চেয়েছিলেন। অথচ আমার নিজের মা ভাই একবার জানার প্রয়োজন করেনি যে এত রাতে আমি কোথায় গেলাম। আর একবার কাকিমা আমার মনটা জিতে নিলেন। ফোনে কাকিমার গলাটা খুব ভারী লাগছিল, তাই বাড়ির খবর জানতে চাইলাম। উনি অন্য কথা বলে এড়িয়ে গেলেন। খুব ক্লান্ত আর বিধ্বস্ত লাগছিল নিজেকে, তাই আর কোনো প্রশ্ন করিনি সে রাতে। পরদিন থেকে আমার একার লড়াই শুরু হয়েছিল। পাশে অবশ্য সবসময় প্রদীপ্ত ছিল, আর কাকিমাও ফোনে খোঁজ খবর নিতেন। ওই হোস্টেলে নিজের থাকার একটা ব্যবস্থা করে
ছুটতে লাগলাম অফিসে। আর প্রদীপ্ত রেজিস্ট্রি ম্যারেজ অফিস দৌড়াদৌড়ি করে মাসখানেক বাদে ডেট পেল। আবার কাকিমার শরণাপন্ন হতে হলো। বিয়ের দিন যথারীতি হাসি মুখে কাকার সঙ্গে এসে হাজির হলেন উনি। কথা দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিবেন, সে কথা রেখেছেন। সঙ্গে তিতলিকেও এনেছেন। আমার বাপের বাড়ির তরফে সাক্ষী হয়ে সব নিয়মকানুন পূরণ করে সেদিনের সমস্ত খরচ বহন করলেন ওনারাই। নিজের গলার হারটা খুলে দিলেন, আশীর্বাদ করলেন আমাকে। ভালোবাসার বন্ধনে বেঁধে আমাকে চিরঋণী করে দিলেন কাকিমা। কপালে সিঁদুর পরার পর বাড়ির সবার জন্য মনটা ছটপট করে উঠল। আমি কাকিমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমি কাকা কাকিমার সঙ্গে ও বাড়িতে যেতে চাইলে কাকিমা বলেন, এখন যাস না। কি দরকার আবার নতুন করে অশান্তির? তাছাড়া প্রদীপ্তকে ওরা অপমান করবে, সেটা কি তুই মেনে নিতে পারবি? তার চেয়ে বরং তোদের নতুন জীবনে তোরা খুশি থাক। এই বলে কাকিমারা চলে গেছিলেন। কাকিমার এই রূপটা যেন একটু অন্যরকম লেগেছিল। আমি ভেবেছিলাম কাকিমা হয়তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবেন ও বাড়িতে। যাই হোক, কাকিমার কথা মেনে নিয়েছিলাম। বিয়ের পর দীপের দাদা বৌদির সঙ্গে ওদের বাড়িতে উঠলাম। কিছুদিন আগে দীপের মা মারা যাবার পর থেকে ওর দাদা বৌদির কাছেই থাকে। ওনারা এখন দীপের অভিভাবক। ওর মা যখন অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিলেন, আমি বেশ কয়েকবার গিয়েছিলাম ওনার সঙ্গে দেখা করতে। উনি আমাকে ওনার ছোট পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিলেন। আমাকে খুব স্নেহ করতেন। আমার ভাসুরের এখানে কয়েক মাস থাকার পর আমাদের অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নতুন করে আমাদের সংসার পাতলাম। প্রদীপ তো আমার আর আমার নিজের সংসার। এতদিন বুঝি আমাদের স্বপ্ন পূরণ হলো। খুব ইচ্ছে করছিল কাকিমাদের নিজের কাছে এনে রাখি কটা দিন। তিতলি স্কুল ছুটি পরে কাকিমাকে বললাম আমার মনের কথা। কাকিমা হেসে বলল, যাওয়ার দিন কি ফুরিয়ে গেছে রে বোকা মেয়ে? সময় হলে ঠিকই চলে যাব। তখন আর ডাকতে হবে না। তাছাড়া নিজের বাড়িঘর কর, একবারে তোর নিজের বাড়িতে গিয়ে থাকবো। এসব কথা বলে কাকিমা আমার প্রস্তাবটা এড়িয়ে গেলেন। ও বাড়ির খবর জানতে চাইলেও সব ভালো বলে এড়িয়ে গেলেন। এর মাঝে বেশ কয়েকবার আমি মা বাবা ভাই এমনকি দাদাদের ফোনে ফোন করেছি। কেউ ফোন কেটে দিছে, কেউ অপমান করছে, আবার কেউ আমাদের আমার আর দ্বীপের নাম্বারগুলোকে ব্লক লিস্টে ফেলে দিয়েছেন। আমি কাঁদলে প্রদীপ্ত আমায় আদর করে সান্ত্বনা দিয়ে বলেছেন যে দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি কিছুই ঠিক হবে না। ওরা আমাকে তেজ্য করে দিয়েছে। খুব একগুঁয়ে আর জেদি আমার বাড়ির লোকজনগুলো। ওনারা কিছুই যুক্তি দিয়ে বিচার করেন না। আমাকে তো সুখী দেখতে চেয়েছিলেন ওনারা। তাহলে আজ একবারও আমি কেমন আছি দেখতে এলেন না কেন? কাকিমার বলা কথাগুলোকে প্রদীপ্তকে বললাম। প্রদীপ্ত বলল, ঠিকই তো বলেছেন কাকিমা। উনি ভাড়া ঘরে আসতে যাবেন কেন? আমাদের নিজের বাড়ি আসবেন। প্রদীপ্তর সঙ্গে সংসার করার আনন্দে আমারও মাথায় আসেনি নিজের বাড়ির তৈরি কথার কথা। তাই দুজনে মিলে এবার নিজেদের একটা ছাদের স্বপ্ন দেখতে শুরু করলাম। একদিন দুপুরবেলা অফিসে কাজ করছিলাম। হঠাৎ পাড়ার এক বান্ধবীর মুখে খবর পেলাম আমার ঠাকুমা মারা গেছে। বিয়ের পর অনেক চেষ্টা করার একবারও ঠাকুমার সঙ্গে দেখা হয়নি। তাই মনের মধ্যে আফসোস চেপে রেখে শেষবার দেখাটা দেখতে ছুটলাম ও বাড়িতে। অফিসে প্রদীপ তো এখন অনেক দায়িত্ব, তাই ও ছুটি ম্যানেজ করতে পারেনি। আমিও আর অত জোর করিনি ওকে। মানে এই শোকের আবহে ওকে নিয়ে যেতে চাইনি। তাছাড়া আমার বাড়ির মানুষগুলো তোকে তো আমি চিনি, তাই সাহস পাইনি ওকে নিয়ে যেতে। তাই আমি একাই গেলাম আমার বাপের বাড়ি। যদিও আমাকে আমার ঠাকুমার মরা মুখটা দেখতে দেওয়া হলো না। দাদাভাই সকলে আমাকে অপমান করে তাড়িয়ে দিল মা বাবার সামনে। ওনারা একটা কথাও বললেন না। লজ্জায় অপমানে মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম ও বাড়ি থেকে। এমন সময় কাকা কাকিমাকে নামতে দেখলাম গাড়ি থেকে। আমি ভাবলাম কোনো দরকারে হয়তো কাকিমারা কোথাও গিয়েছিলেন। এতক্ষণ বুকের মধ্যে অভিমান চেপে রেখেছিলাম। কিন্তু এবারে কাকিমাকে দেখে আর চোখের জলটা ধরে রাখতে পারলাম না। উনি আমাকে জোর করে আমার হাতটি ধরে আবারও ভেতরে নিয়ে গেলেন। এই শোকের পরিবেশে আমাকে নিয়ে আবার নতুন করে কোনো অশান্তি হোক তা আমি চাই না। তাই এবারে ভেতরে যেতে ভয় পাচ্ছিলাম। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়ে গেল। আমরা বাড়িতে ঢুকতে আবার অশান্তি শুরু হলো। এমনকি কাকা কাকিমাদেরকেও ঠাকুমার মুখ দর্শন করতে দিতে চাইল না আমার দাদারা। আমার মাথায় কিছুই ঢুকছিল না। কাকারা কি দোষ করলেন? তাছাড়া আমি লক্ষ্য করলাম আমাকে বাদ দিয়ে কাকা কাকিমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন দাদারা। ওনাদের উপরেই যেন বেশি আক্রোশ। পরে অবশ্য আমি সব জানলাম। সেদিন আমার বাড়ি ছাড়ার পর থেকে মা জেঠিরা সবাই মিলে কাকিমার পিছনে লেগে একেবারে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলেন ওনাদেরকে। ফোনে এত কথা হয় কাকিমার সঙ্গে, তবুও এতদিন কাকিমা আমাকে কিছুই জানেননি। এমনকি আমার বিয়েতে এসেছিলেন হাওড়ার ভাড়া বাড়ি থেকে। এখন ধীরে ধীরে আমার কাছে সব পরিষ্কার হচ্ছে। সেদিন বিয়ের পর আমি যখন কাকিমাদের সঙ্গে বাড়ি আসতে চেয়েছিলাম, তখন কেন উনি এড়িয়ে গেছিলেন? এত শোকের মধ্যে আমি অবাক হয়ে কাকিমাকে দেখেই চলেছি। মানুষটাকে যত দেখি ততই অবাক হই। না, সেদিন আমাদের আর কেউ বাড়ি থেকে বের করেনি, কারণ ঠাকুমা মারা যাওয়ার আগে আমার জেঠুর হাত ধরে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমার ছোট কাকা কাকিমাকে যেন এ বাড়ির কোনো কিছু থেকে বঞ্চিত করা না হয়। আর মায়ের কাজটা তো এ বাড়ির একটা বড় কিছুর অংশ। আর সেই সঙ্গে আমিও সেদিন
ঠাকুমাকে ধরে একটু কাঁদবার সুযোগ পেয়েছিলাম। আসলে সকলের পাল্লায় পড়ে রাগের মাথায় ছোট ছেলে আর বৌমাকে তাড়িয়ে দিলেও পরে নিজের ভুল বুঝেছিলেন আমার ঠাকুমা। সেই অনুতাপে হয়তো এত তাড়াতাড়ি উনি চলে গেলেন। কাকিমাই তো ঠাকুমার সব চাহিদাগুলো মেটাতেন, সময় মতো সব কিছু এগিয়ে দিতেন ওনার সামনে। ঠাকুমা হয়তো ছোট ছেলে আর ছোট বৌমার শোকেই মারা গেছেন, কিন্তু বাড়ির সবাই আমাকে এই দোষারোপ করলেন যে আমার জন্যই নাকি আমার ঠাকুমা মারা গেছেন। যাই হোক, আমি একদিন বাড়ির সকলের জন্য বস্ত্র আর হবিষ্য ফল কিছু মিষ্টি সব কিছু নিয়ে গেছিলাম ও বাড়িতে। সে সময় কাকা কাকিমা ছিলেন না ওখানে, তাই আবার আমাকে অপমানিত হতে গেল। ওনারা আমার দেওয়ার কিছুই নিলেন না। মায়ের সঙ্গে একটু কথা বলতে চাইল, ভাই কিছুতেই কোনো কথা বলতে দিল না। তাই এবারও এক রাশ অভিমান নিয়ে ফিরে এসলাম ও বাড়ি থেকে। পরে শ্রাদ্ধের সময় কাকা কাকিমা অনেক ডেকেছিলেন, কিন্তু আর অপমানিত হতে যায়নি ও বাড়ি। জীবন চলতে লাগলো নিজের গতিতে। সময় স্রোতে ভেসে এই জীবনটাকে সাজাতে গোছাতে লেগে গেল বেশ কিছুটা সময়। জীবনের প্রত্যেকটি পদে কাকিমার সাহায্য পেয়েছি। আসলে আমরা জীবনে ভালো মন্দ আমি নিজেই ওনাকে জড়িয়ে নিয়েছি। দুঃখের মতো সুখেও ভাগ করে নিতে চায় মানুষ, আর সেটা শোনবার জন্য একটা প্রাণবন্ত মনের প্রয়োজন হয়। অভিভাবক যে শূন্য স্থানটা ছিল, সেখানে আমার কাকিমা কাকাকে বসিয়েছি। বিয়ে 13 বছর পর আজ আমাদের গৃহপ্রবেশ। কাকা কাকিমা অপেক্ষাতেই বসে আছি। ওনারা না এলে কিছুতেই পুজো শুরু করা যাবে না। ঠাকুরমশাই বিরক্ত হয়ে বললেন, শুভ সময় পেরিয়ে যাচ্ছে তো। আমার মুখের কথাটা কেড়ে নিয়ে প্রদীপ্ত বলল, শুভ মানুষটা না এলে শুভ সময় পেরোবে কি করে? ঠাকুরমশাই কিছু বুঝতে না পারে আমার মুখের দিকে তাকালেন। আমি হেসে বললাম, আর একটু ধৈর্য ধরুন ঠাকুরমশাই। আসলে আমাদের জন্য লাকি মানুষটা এখনই এসে পড়বেন। সে হাওড়া থেকে রওনা দিয়েছেন, তো একটু সময় লাগবে। আমার কথা শুনে মা অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকালেন। ও বলাই হয়নি, আজ আমাদের গৃহপ্রবেশ। আমার মা এসেছেন। আসলে আমার ভাইয়ের বউ সৃষ্টি মাকে জোর করে আমার এখানে পাঠিয়ে দিয়েছেন। যেদিন আমার 5 বছরের ছোট গবলুর হাত ধরে আমরা ও বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ করতে গেছিলাম, সেদিন সংকোচ আর লজ্জায় মা বাবা কিছুই বলেছিলেন না। তখন সৃষ্টি আমাকে কথা দিয়েছিল যে ও মা বাবাকে ঠিক সময় মতো আমাদের এখানে পাঠিয়ে দিবেন। কাকিমা সবসময় বলেছিলেন, বিপ্লব সবসময় সব জায়গাতেই ঘটে চলেছে, আমাদের খালি চোখে আমরা দেখতে পাই না, বুঝলি? আমার ভাইয়ের বউ সৃষ্টি হলো সেই বিপ্লব। আমার কাকিমার উত্তরসূরি আমাদের বাড়িতে বিপ্লব ঘটাতে এসেছে। আমার ভাই এখন অন্য মানুষ। যে একদিন আমাকে ও বাড়িতে ঢুকতে দেয়নি, মায়ের সঙ্গে একটু কথা বলতে দেয়নি, সে আমাকে সাদরে গ্রহণ করে আমাদেরকে। অনাথ আশ্রমের মেয়ে সৃষ্টি ভাইয়ের অফিসে জব করে। ভাই নিজে পছন্দ করে বিয়ে করেছেন। ওদের বিয়েতে হোটেলে একটা গেট টুগেদার হয়েছিল, যদিও ফোনে নিমন্ত্রণ করেছিল বলে আমাকে ওখানে যেতে দেয়নি প্রদীপ্ত। তবে পরদিনই সৃষ্টি নিজে পরিচয় করে গেছিল আমাদের ফ্ল্যাটে এসে। তখনই বুঝেছিলাম আর একটা কাকিমা ও বাড়ির মানুষগুলোকে শোধরানোর দায়িত্ব নিয়ে ঢুকে পড়েছে ও বাড়িতে। কাকিমাকে সৃষ্টির কথা বলতে কাকিমা কোনো কথা বলেনি, শুধু একটা হালকা হাসি হেসেছিলেন। সেটা হয়তো জয়ের হাসি ছিল। সকালে মা আর জেঠিরা চলে এসেছেন। বাবার শরীরটা ভালো নেই, তাই আজ আসতে পারেনি, তবে কথা দিয়েছেন পরে একদিন সময় করে অবশ্যই আসবেন। ওনার নাতির সঙ্গে সময় কাটিয়ে যাবেন। কাকিমাদের জন্য অপেক্ষা করতে করতে আজ কত কথা মনে পড়ছে। জেঠিমার ফাঁকা স্মৃতি আর ওনার দুই বৌমার দাপটে জেঠিমার মুখের কথা যেন হারিয়ে গেছে। চুপচাপ একপাশে বসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাড়িটা দেখছেন। কেন জানি না এই দাপুটে মানুষটার এভাবে চুপচাপ বসে থাকা দেখে আমার বড্ড মায়া হলো। তাই কাছে গিয়ে আরেকবার জিজ্ঞাসা করলাম, কিছু খাবেন কি না? উনি মায়ের মতন বলে, পুজো না হলে কিছু খাবেন না। এত বড় বাড়ি পেয়ে গবলুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, আর ওর জেঠু জেঠুমনি ওর পিছনে পেছনে ছুটছে। এই গবলু হওয়ার সময় কাকিমা ও আমার এই যা মিলে তো পালা করে আমার দেখাশোনা করেছে। ওদের ঋণ শোধ করবো কী করে? তাই তো 3তলা বাড়ির দোতলার দক্ষিণের ব্যালকনি শুদ্ধ একটা ঘর আমার যা ভাসুরের জন্য বরাদ্দ রেখেছি। আমার যায়ের ব্যালকনি খুব শখ, কিন্তু ওই পুরনো বাড়িতে কোনো ব্যালকনি নেই। তাছাড়া প্রদীপ্তর প্রমোশনের আগে এই জায়গাটা কেনা হয়েছিল, তখন ভাসুর এক কথাতে আমাদের ও বাড়ির ভাগের টাকাটা দিয়ে বিশাল সাহায্য করেছিল। ওনাদের একমাত্র ছেলে বাইরে থাকে, কোনো রকম অসুবিধা হলে এখানে চলে আসতে বলেছি। দোতলায় ডাইনিং সংলগ্ন ঠাকুর ঘরে পুজো হচ্ছে, আর একতলার নিমন্ত্রিত অতিথির খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রদীপ্ত অফিসে আর আমার অফিসের লোকজন মিলে বেশ অনেক লোক হয়ে গেছে। হঠাৎ করে গবলু ছাদ বাগান থেকে এক মুঠো ফুল ছিঁড়ে এনে আমার কোলে ফেললো, বলল, পুজোতে দাও। গাছ থেকে ফুল ছেঁড়ার জন্য আমি একটু বকলাম ওকে। ওর জেঠু এসে আদর করে হাত ধরে নিয়ে গেল। পাতা শুদ্ধ ফুল ছিঁড়ে এনেছে, সেগুলো কোলের মধ্যে ঝাড়তে ঝাড়তে মনে পড়ল উপরে ছাদ বাগানের কথা। কাকিমা বলেছিল, নিজের বাড়ি করলে একটা ছাদ বাগান করিস।
আমাদের মতো ছোট ফ্ল্যাট, ওখানে তো ওসবের উপায় নেই। বাড়ির ভাগের অল্প কিছু টাকা পেয়ে তার সঙ্গে আরও কিছু দিয়ে অফিসের কাছাকাছি একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছেন কাকা। আসলে তিতলির পড়াশোনার পিছনে কাকার অনেক খরচ হয়ে গেছে, তাই কাকিমার শখ পূরণ করতে ওনার জামাই 3 তলার এই ছাদ বাগান আর তার সংলগ্ন একটা বড় ঘর বানিয়েছে। কাকিমা ফোন করেছেন, বাড়ির গলিটা চিনতে পারছেন না, তাই কাউকে এগিয়ে আসতে বলছেন। তাছাড়া কাকার শরীরটা ভালো নেই, হালকা একটা স্ট্রোক হয়ে গেছেন। তিতলির উম, বিয়েটা কাকা এখনো মন থেকে মেনে নিতে পারেনি। ও হ্যাঁ, মায়ের সেদিনের দেওয়া অভিশাপ ফলে গেছে কাকিমার জীবনে। ওনার একমাত্র মেয়েকে নিজে হাতে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে পারেনি। বিদেশে পিএইচডি করতে গিয়ে তিতলি এক বিদেশি ছেলেকে বিয়ে করে নিয়েছেন। কাকিমা অবশ্য খুশি হয়েছেন, কিন্তু কাকা মন থেকে মেনে নিতে পারছে না। আসলে ওই বাড়ির রক্তই তো বইছে কাকার শরীরে, তাই হয়তো মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। আসলে পুজোর আসন ছেড়ে উঠে দাঁড়ালো প্রদীপ্ত। বলল, আমি আনতে যাচ্ছি কাকিমাদের। ঠাকুরমশাই হৈ হৈ করে উঠলেন, পুজো ছেড়ে উঠতে নেই, অন্য কাউকে পাঠান। ঘরের সবাইকে আর আমাকে অবাক করে দিয়ে প্রদীপ্ত বলল, ঈশ্বর ছাড়া পুজো হয় কখনো? আমি তো আমাদের ভগবানকে আনতে যাচ্ছি। ঘর জুড়ে ধূপধুনোর গন্ধের সঙ্গে পিনপত নিস্তব্ধতা বিরাজ করলো। সবার ঈশ্বর আসার জন্য ওই ঐশ্বরিক পরিবেশ সৃষ্টি হয় অনেকে, তা সেরকম। সমাপ্ত। ছোট কাকিমা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।